ভাগীরথী নদী তীরে মুর্শিদাবাদের খোশবাগের এই কবরগাহে শুয়ে আছেন বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি নবাব আলীবর্দী খাঁ, যার সুশাসনে সুবে বাংলা হয়ে উঠেছিল সোনার বাংলা। লৌহ কঠিন হাতে যিনি বাংলাদেশে বর্গীদের অত্যাচার দমন করেছিলেন। পর্তুগিজ বণিকেরা বাণিজ্যের জন্য এসে কুঠি বানাতে শুরু করে। নবাব আলীবর্দী খাঁ তাদের সম্পর্কেও সতর্ক ছিলেন। মৃত্যুশয্যায় শুয়েও তিনি সিংহাসনের উত্তরাধিকারী তার নাতি তরুণ সিরাজউদ্দৌলাকে সাবধান করেছিলেন, ইংরেজ বেনিয়াদের প্রশ্রয় দিও না, ওরা ধূর্ত, ওরা শট, ওরা প্রতারক। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি শুনিনি জনাব। ইউরোপীয় বণিকদের উদ্যত ব্যবহার আমি বারবার ক্ষমা করেছি। তোমার রাজ্যে আমি তাদের মাথা তুলে দাঁড়াতে দিয়েছি। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দিয়েছি। আমি বেঁচে থাকতে তারা তোমার রাজ্যে দুর্গ তৈরি করেছে, সৈন্য সমাবেশ করেছে। আমার জন্যে, বাংলার জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো। তাই বুঝি আজ ২৫০ বছর পরেও এদেশ জুড়ে ভেসে বেড়াচ্ছে তোমার বুকের মর্মভেদী দীর্ঘশ্বাস। তোমার রাজ্য আমি রক্ষা করতে পারিনি। তোমার অন্তিম সময় তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম তা আমি পালন করতে পারিনি। আমি দেশত্রয়ী বিশ্বাসঘাতকদের বিশ্বাস করেছিলাম। আমার এই বুড়োতা, আমার এই বোকামির কোনো ক্ষমা নেই দাদু, কোনো ক্ষমা নেই। কাঁদবেন না নবাব, আপনার কান্নায় সুদূর টুঙ্গিপাড়ার কবরে শুয়ে আমি শান্তি পাই। কে কে তুমি? বাংলা, বিহার, উড়িষ্যার সেই স্বাধীন নৃপতি, আমার অভিবাদন গ্রহণ করুন। কিন্তু কে তুমি? কি তোমার পরিচয়? আমি স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমান। ও আপনি সেই মুজিব? আমি কবরে শুয়ে শুনেছি আপনার কথা, শুনেছি আপনার মর্মান্তিক মৃত্যু, বাংলাদেশে পলাশীর বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তির কথা। স্বাধীন বাংলার জনক, নব্য বাংলার পিতা, আপনিও আমার অভিবাদন গ্রহণ করুন। আপনি আমাকে তুমি বলেই সম্বোধন করবেন নবাব। নবাব, টুঙ্গিপাড়ার কবরে শুয়ে বারবার আমার কেবলই মনে হয়, কেন আমি বিশ্বাস করেছিলাম পশ্চিমা বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তিকে, কেন আমি ক্ষমা করেছিলাম দেশদ্রোহী বিশ্বাসঘাতকদের, কেন আমি লক্ষ শহীদের আত্মদান আর শত সহস্র মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া বাংলার স্বাধীনতা, বাংলার সম্মান বিপর্যস্ত হতে দিয়েছিলাম। মুজিব, তোমার আর আমার বুকে একই বেদনার আগুন জ্বলছে মুজিব। এই ২০০ বছরেও যে আগুন নেভেনি। তাই আমি বারবার ফিরে আসি বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি আমার দাদুর কবরে, তার কাছে নিজের ভুলের কথা স্বীকার করতে, করজোড়ে তার কাছে ক্ষমা চাইতে। আমিও এসেছি বর্গী, হারমাদ, পর্তুগিজ দস্যুদের নির্মম অত্যাচার ও হামলা থেকে সুবে বাংলাকে যিনি মুক্ত করেছিলেন, সেই মহান অধিপতি নবাব আলীবর্দীর সমাধিতে নিজের ভুল স্বীকার করতে, তার কাছে ক্ষমা চাইতে। পলাশীর ইতিহাস থেকে আমি কোনো শিক্ষাই গ্রহণ করিনি নবাব। আমি যখন সুবে বাংলার সিংহাসনে বসি তখন আমার বয়স মাত্র 18। রাজনীতি এবং কূটনীতির ক অক্ষরও আমি জানি না। একমাত্র সততা আর দেশপ্রেম দিয়ে আমি বাংলার স্বাধীনতা রক্ষা করতে পারিনি মুজিব। তাই তোমাকে আমার একটি প্রশ্ন। বলুন জনাব। তুমি যখন বাংলার রাষ্ট্রনায়ক হও তখন তুমি পরিণত বয়সের লোক। তুমি ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে লড়েছ, পাকিস্তানিদের শঠতার বিরুদ্ধে লড়েছ, বারবার জেলে গেছো, ফাঁসির মঞ্চে তুমি মাথা তুলে দাঁড়িয়েছ।
তোমার রাজনৈতিক বুদ্ধি, সততা আর দেশপ্রেমের কোনো তুলনা নেই মুজিব। আমি জানি আপনি কি বলতে চান জনাব। আমি ছিলাম অল্প বয়সের অপরিণত বুদ্ধির নবাব, তাই সহজেই ইংরেজ বেনিয়াদের বিশ্বাস করেছিলাম। ক্লাইভ আর মির্জাফরকে প্রশ্রয় দিয়েছিলাম, ক্ষমা করেছিলাম। কিন্তু তুমি কি করে এত বুদ্ধি, জ্ঞান আর সাহস নিয়ে পশ্চিমাদের বিশ্বাস করলে, বোস্টার আর মোশতাককে প্রশ্রয় দিলে? আমার খুবই জানতে ইচ্ছে করে মুজিব, তুমি কেন আমারই মতো একই ভুল করলে? সে এক দীর্ঘ বিবরণ জনাব। বোস্টার ছিলেন আমেরিকার মতো একটি সুপার পাওয়ারের রাষ্ট্রদূত, আর মুশতাক সে তো আমারই বন্ধু, আমারই মন্ত্রিসভার মন্ত্রী। ক্লাইভ ছিল ইংরেজ বেনিয়া কোম্পানির প্রতিনিধি। আমার চাইতে দ্বিগুণ বয়সের এই লোক আমাকে ফাদার সম্বোধন করে চিঠি লিখেছিল। আর মির্জাফর, সে ছিল আমারই প্রধান সেনাপতি। পবিত্র কোরআন স্পর্শ করে সে প্রতিজ্ঞা করেছিল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। 1757 থেকে 1975, পলাশী থেকে ধানমন্ডি, প্রায় 200 বছর যেন ইতিহাসের রক্তঋণে বাঁধা। একই জাতির, একই ইতিহাসের পুনরাবৃত্তি। চলো মুজিব, দাদুর কবরে দাঁড়িয়ে দুজনেই প্রতিজ্ঞা করি, তার সাবধান বাণী না শুনে যে ভুল আমরা করেছি তার জন্য আমরা ক্ষমা চাই। কে কে আসছে? কোথায়? ওই যে ওদিকে। কে? সর্বনাশ! কে আসছে জানো? মির্জাফর। মির্জাফর আসছে। নবাব, হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি, কিন্তু নবাব সে তো মির্জাফর নয়, সে তো মুশতাক, বিশ্বাসঘাতক খন্দকার মুশতাক। ওই যে দেখুন নবাব। আমার মির্জাফর আর তোমার মুশতাক তো একই লোক। কিন্তু নবাব, আপনার মির্জাফর এবং আমার মুশতাক কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। আর আরেকটা লোক এগিয়ে আসছে, আমি একে চিনতে পেরেছি। এ হচ্ছে মীর কাসেম, মির্জাফরের জামাই। ভগবান গোলা থেকে এই আমাকে বন্দী করে নিয়ে এসেছিল মুর্শিদাবাদের কারাকক্ষে। না নবাব, আপনি ভুল চিনেছেন। এ হচ্ছে আমারই সেনাপতি জিয়াউর রহমান। না না, আমি ঠিক চিনতে পেরেছি মীর কাসেমকে। সে ছিল একটু লক্ষ্মীটারা, একটু বাঁকা চোখে তাকাত। জিয়াউর রহমানও তাই। সেই জন্য তো কালো চশমায় সারাদিন সে চোখ ঢেকে রাখত। কিন্তু নবাব, আমি রহস্যটা ঠিক বুঝতে পারছি না। ওরা হঠাৎ দেখা দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। চক্রান্ত, নতুন কোন চক্রান্ত মুজিব, নতুন কোন চক্রান্ত। নবাব, এবার আমি আরেকজন লোককে দেখতে পাচ্ছি। এই লোকটিকে আমি চিনতে পেরেছি। এ হচ্ছে মিরন, মির্জাফরের ছেলে মিরন। আমি নবাব থাকাকালে আমার মোসাহেবি করত, কুকুরের মতো আমার পা চাটত। এই মিরনই মোহাম্মদী বেগকে পাঠিয়েছিল আমাকে কারাকক্ষে হত্যা করতে। আমার দুঃখী মা আমেনা বেগম, তাকে বুড়িগঙ্গায় নৌকাডুবি ঘটিয়ে হত্যা করেছিল এই মিরন। না 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 নবাব, এ আপনার মিরন নয়। এ হচ্ছে ডালিম নামের এক প্রতারক দুর্বৃত্ত। সামরিক বাহিনী থেকে চাকরি যাওয়ার পর আমার স্ত্রীকে মা ডেকেছিল। যখন তখন আমার বাড়িতে এসে ঘুরঘুর করত, সামান্য সাহায্য আর অনুগ্রহ পাওয়ার আশায়। আমি তাকে স্নেহ দিয়েছি, বিশ্বাস করেছি। কিন্তু এই প্রতারক দুর্বৃত্ত, এই পাষণ্ড রেডিওতে আমার আর আমার পরিবারের মৃত্যু সংবাদ সদর্পে প্রচার করেছিল। আমার মিলন আর তোমার ডালিমকে আর দেখতে পাচ্ছি না। সেখানে আরেকটা লোক এগিয়ে আসছে। তুমি কি চিনতে পারছো? হ্যাঁ নবাব, আমি চিনতে পারছি। দেশদ্রোহী, বিশ্বাসঘাতক গোলাম আজম। এই লোকটাই আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জামাতের নেতা হয়ে ভণ্ড পীর সেজে অজস্র মুক্তিযোদ্ধাকে হানাদার পাকিস্তানের হাতে ধরিয়ে দিয়েছে। অসংখ্য মা বোনের ইজ্জত নষ্ট করতে হানাদার বাহিনীকে সাহায্য করেছে। আমার বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আমার মনে হচ্ছে
এই সেই ভগবান গোলার ভণ্ডপীর। মুর্শিদাবাদ থেকে স্ত্রী লুৎফাকে সঙ্গে নিয়ে নৌকা যোগে পাটনা যাওয়ার পথে ভগবান গোলায় নৌকা থামিয়েছিলাম। আমাদের সঙ্গে কোনো খাবার ছিল না। এ কথা আমরা সবাই জানি নবাব। আমি ভেবেছিলাম এই পীরের আস্তানায় একবেলা বিশ্রাম নিয়ে পাটনায় চলে যাব, সেখানে গিয়ে শূন্য সংগ্রহ করব, তারপর দেশ উদ্ধারের যুদ্ধে নামব। সে সুযোগ আপনাকে দেয়া হয়নি নবাব। এই ভণ্ডপীর মীর জাফরের জামাই মীর কাসেমের কাছে গোপনে খবর পাঠিয়েছিল, আর মীর কাসেম সসৈন্যে এসে আপনাকে গ্রেপ্তার করেছিল। আমার স্ত্রী লুৎফা তখন মাত্র খেতে বসেছিল, এক গ্রাস খাবারও সে মুখে দেয়নি। মুজিব, এই লোকটি যদি তোমার গোলাম আজম হয়, তাহলে 1757 সালে এই লোকটি ছিল ভগবান গোলার শয়তান ভণ্ডপীর। নবাব, এরা যুগে যুগে দেশে দেশে একই বেশে এসে হাজির হয়, কিন্তু এদের চরিত্র থাকে এক এবং অভিন্ন। মুজিব, তোমার গোলাম আজম আর ভগবান গোলার ভণ্ডপীরকে এখন দেখতে পাচ্ছি না, সেখানে আরো কয়েকটা লোক। তুমি এদের চিনতে পারছো? আমি আমি সামনের দুজন লোককে চিনতে পেরেছি নবাব। না 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 না, তুমি চিনতে পারোনি, আমি ঠিক চিনতে পেরেছি। এ হচ্ছে সেই বিশ্বাসঘাতক উমি চাঁদ আর মোহাম্মদ বেগ, যে আমাকে কারা অভ্যন্তরে হত্যা করেছে। না 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 নবাব, এ হচ্ছে কর্নেল আজিজ পাশা আর বজলুল হুদা। এই বজলুল হুদা আমার বুকে গুলি চালিয়েছিল, আর আজিজ পাশা আমার নিষ্পাপ শিশুপুত্র রাসেলকে হত্যা করেছিল। আমি ঠিক বুঝতে পারছি না মুজিব, 1757 আর 1975 সালের ঘাতকেরা আজ কেন এখানে উঠে আসছে একই চেহারায়? এমনও তো হতে পারে তারা নবাব মনসুরুল মুলক, সিরাজউদ্দৌলা হায়বত জাং বাহাদুর আর শেখ মুজিবুর রহমানকে একসঙ্গে দেখে ভয় পেয়েছে। তাহলে ওরা এত দূর পর্যন্ত এসে আবার মিলিয়ে গেল কেন? নবাব, হয়তো ওরা বুঝতে পেরেছে আমাদের আর ভয় দেখানো যাবে না। আমরা আর কোনো কিছুতেই ভয় পাই না। মুজিব, তুমি আমার হাতটা ধরো, চলো আমরা নবাব আলীবর্দী আমার দাদুর কবরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি, বাংলাকে আমরা ভুলব না, বাংলাদেশকে আমরা ভুলব না। আমাদের মৃত্যু নেই, আমাদের ধ্বংস নাই, আমাদের জয় হবেই। ঢাকার আগামসি লেনের এই বাড়িতে নিশীথ রাতে চক্রান্তকারীরা মিলিত হতো। তারা সবাই যে ঘাতক তা নয়, কেউ জেনে কেউ না জেনে এই গভীর রাতের গোপন বৈঠকে এসে জড়ো হতো। উদ্দেশ্য মহানায়ক শেখ মুজিবুর রহমানের সরকার উচ্ছেদের পরিকল্পনা তৈরি করা। তাকে হত্যা করার পরিকল্পনা ষড়যন্ত্রকারীদের সকলেই জানত না। 1975 সালের কোনো এক মাসের এমনি এক গোপন বৈঠক এখন দেখছেন। এসব বৈঠকে হাজির থাকতেন খন্দকার মোশতাক, তাহির উদ্দিন ঠাকুর, শাহ মুয়াজ্জেম, নুরুল ইসলাম মঞ্জুর, কে এম ওবায়দুর রহমান, মাহবুব আলম চাষী, কর্নেল ফারুক, বজলুল হুদা, আজিজ পাশা এবং আরও অনেকে। আজকের বৈঠকে সকলে নয়, তাদের কয়েকজন হাজির আছেন। মোস্তাক ভাই, এই আপনার মাথার উপরে সবসময় শেখ মুজিবের ছবিটা ঝুলছে, এই ছবিটা নামায় ফেলানো যায় না? সর্বনাশ, ও কথা মুখে এলো না। ওটা নামালেই খবর চলে যাবে, মুজিব সন্দেহপরায়ণ হয়ে উঠবে। এখানে এই গভীর রাতে আমাদের গোপনে বসাও মুশকিল হয়ে উঠবে। ছবিটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন মজ্জেম? আর কদিন পরে আমরা লোকটাকেই তো ক্ষমতা থেকে সরিয়ে ফেলবো। কিন্তু আমার কেমন জানি এই ছবিটার দিকে তাকাইলে ভয় ভয় লাগে। মনে হয় লিডার যেন আমাদের সব দেখতেছেন, আমাদের সব কথা শুনতেছেন,
সব জানতে পারতেছেন। ভাবলে আমার শরীরটা শিশির করে উঠে। মোয়াজ্জেম, তুমি একটা আস্ত কাওয়ার। ছবি কিছুই জানতে পারে না, কিছুই দেখতে পায় না। তাছাড়া তোমার ওই লিডার যাতে কিছু জানতে না পারে তার সব ব্যবস্থাই তো করে রেখেছি। আর সব সময় তো সব ব্যবস্থা পাকা হইয়া যায়। এবার কি সব পাকাপোক্ত হয়েছে? এবার আমার ব্যবস্থায় কোনো খুঁত নেই। শেখ মুজিবকে এখন যারা ঘিরে আছে, শেখ মনে করে সকলেই তার বন্ধু। সিজার যেমন মনে করতেন ব্রুটাসকে। কথাটা বাঁকা ভাবে বলো না ঠাকুর। ব্রুটাস না হলে সিজারকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারতো না। সিজার অন্ধভাবে ব্রুটাসকে তার বিশ্বস্ত বন্ধু মনে করতেন। যেমন বঙ্গবন্ধু আমাদের সম্পর্কে মনে করেন। ঠাকুর, তুমি মনে হয় আমাদের সঙ্গে ঠাট্টা মস্করা করছো। তাহের আমার লোক, ও ঠাট্টা করছে না, কথাটা সে ঠিকই বলেছে। শেখ মুজিবকে এখন যারা চারপাশ থেকে ঘিরে আছে, শেখ মনে করেন সকলেই তার বন্ধু। আসলে কেউ তো তার বন্ধু না। এই যেমন ধরো তোমাদের কথা। বঙ্গবন্ধু মনে করেন আমরা তার বিশ্বাসী ও অনুগত অনুসারী। আমাদের দ্বারা তার কোনো অপকার হতে পারে না। ঠিক তাই, কিন্তু তিনি জানেন না দুর্নীতি দায় অপদস্থ হয়ে বরিশালের মঞ্জু তার উপরে হাড়ে হাড়ে চটে আছে। ফরিদপুরে শেখ মনির দাপটে ওবায়দুর সন্ত্রস্ত। মুয়াজ্জেম তো কোরবান আলীর কাছে কোণঠাসা। ঠিক। আর তাহের ঠাকুর আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। সেই 71-এ কলকাতার সার্কাস অ্যাভিনিউর দিনগুলো থেকে তুমি আমার লোক। আমি, মাহবুব আলম চাষি, হোসেন আলী, তাহের ঠাকুর, আমরা সবাই ছিলাম, কি বলবো তাহের, একই বৃন্তের ফুল। কিন্তু বঙ্গবন্ধু এখন তাহাকে খুব বুকের কাছে টানছেন। সংসদও তাকে খুব গুরুত্ব দিচ্ছেন। সিজার যেমন কাছে টানতো ব্রুটাসকে। আমি ব্রুটাস হতে চাই না, আমি ব্রুটাস নই। আমরা নিশ্চয়ই কাউকে হত্যা করতে চাই না। না 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 না, এসব কি বলছো তুমি? আমরা চাই একটা অত্যাচারী একদলীয় সরকারকে ক্ষমতা থেকে হটাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে। আর এই তার উপযুক্ত সময়। এখন শেখ মুজিবের চারপাশে তার প্রকৃত কোনো বন্ধু নেই। আর্মি, সিভিল সার্ভিস, নিউজ পেপার, সর্বত্র ঠিক ঠিক জায়গায় আমাদের লোক বসে গেছে। আর জিয়ার রহমান তো সেনাবাহিনীর প্রধান হইবার না পাইরা খুব চইটা গেছে। এরপরে বাকশাল হওয়ার পর তো আরো খেপে গেছে। আমরা তো সেনাবাহিনীরে এমন ভাবে খেপাইয়া তুলছি যে সাধারণ মানুষও এখন জানে যে শেখ মুজিবের রক্ষী বাহিনী হয়েছে তার একটা পার্সোনাল আর্মি। এবারে বানানো হয়েছে সাধারণ মানুষের হত্যা করবার লাগিয়া। আর এই প্রোপাগান্ডায় নেটওয়ার্ক ঠিক করে দিয়েছে পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্সের লোকেরা। তারা তো মুস্তাফের বন্ধু। চমৎকার, চমৎকার প্রোপাগান্ডা। লক্ষ্মী বাহিনী লোকের আসলে ভারতের জন্য, তাই তাদের শরীরে জলপাই রঙের পোশাক। এই মিথ্যা প্রচার দেশের জনগণ কিছু কিছু বিশ্বাস করতে শুরু করছে মোস্তাক ভাই। মুয়াজ্জেম, কথাটাকে তুমি মিথ্যা প্রোপাগান্ডা বলো না। আমরাই যদি কথায় কথায় মিথ্যা প্রোপাগান্ডা বলি, তাহলে সাধারণ মানুষকে বিশ্বাস করাবো কিভাবে? আর বলবো না মোস্তাক ভাই, তবে যাই বলেন এবার কিন্তু আপনার মাস্টার স্ট্রোক। কারণ তাজউদ্দিনের উপর বঙ্গবন্ধুর মনকে একেবারে বিষিয়ে হয়েছে। এজন্য সব ক্রেডিট আমেরিকান অ্যাম্বাসেডর বোস্টারের। তিনি ওয়াশিংটনে অর্থমন্ত্রী হিসেবে দেয়া তাজউদ্দিনের বক্তৃতা সম্পর্কে শেখ মুজিবকে তাদের সিক্রেট রিপোর্ট না দেখালে কেবল আমার কথার উপর তিনি বিশ্বাস করতেন না। বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে তাজউদ্দিন ভাইয়ের ওয়াশিংটন ও টোকিও স্পিচের ফুল টেক্সট আমি দেখেছি। তাতে বঙ্গবন্ধু সম্পর্কে কোনো কথা নেই। তিনি বলেছেন বাংলাদেশের অর্থনীতিতে দারুণ বিপর্যয় চলেছে। আর সেই কথাটাই আমেরিকান সব নিউজ মিডিয়া এমন টুইস্ট করে ছাপাইছে যাতে বোঝা গেছে যে তাজউদ্দিন বাংলাদেশের অর্থনীতির দুর্গতি সম্বন্ধে যত কথা কইছে, বোঝা গেছে যে বঙ্গবন্ধুই এর জন্য দায়ী। তুমি বড় ফাউল কথা বলো ভাই। আহা, আমরা তো নিজে গোবন্ধ কইতেছি না, তাও বলবে না। এই দেয়ালেরও কান আছে। তোমরা সবাই চুপ, কেউ কথা বলবে না। এত রাতে শেখ মুজিবের লোকেরাও টেলিফোন করে খবর নিতে পারে। হ্যালো, কে? ও, শেখ ফজলুল হক মনি। তাই বলো, এত রাতে আমার প্রাইভেট নাম্বারে ফোন করলো কে? তা বলো বলো, কি আদেশ তোমার? যুবলীগের সম্মেলন কুমিল্লায়? চমৎকার। আর তুমি বলছো আমি যাব না? না না, আমাকে আর স্মরণ করতে হবে না, আমি ডায়েরিতে তারিখটা টুকে নিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, তোমাকে সঙ্গে নিয়ে আমি কুমিল্লায় যাব। আমাকে তোমাদের সম্মেলনে ডাকার জন্য খুব খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। তুমি বাংলাদেশের যুবশক্তির প্রতীক, বাংলার ভাবি নায়ক। না না, একটু বাড়িয়ে বলছি না মনি। বৌমাকে বাচ্চাদের আমার আদর দিও, তোমরা ভালো থেকো। আচ্ছা, আজকের মতো গুড নাইট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মোস্তাক ভাই, আপনি দেখতেছি শিশির ভাদুরীর থেকে খুব বড় অভিনেতা। যেইভাবে ভাগনারে মাসকা লাগাইতেছেন। শুধু ভাগ্নেকে নয়, তার মামাকেও। সব সভা সমিতিতে তার সঙ্গে থাকে। তার দ্বিতীয় বিপ্লবের কথা বলি, এই তো সেদিন দাউদকান্দিতে পথে হাঁটছিলেন শেখ মুজিব, আমি তার মাথায় ছাতা ধরে হেঁটেছি। ওরে, এবার আমাদের জয় অনিবার্য। এখনই উল্লাস করার সময় নয়। নূর, হুদা, ডালিম আর ফারুকের আজ আসার কথা ছিল, ওরা এখন এলো না কেন? কর্নেল ফারুক যাবে জিয়া রহমানের কাছে তাকে বাজিয়ে দেখতে, কারণ ফাইনাল আওয়ারে তার সাপোর্ট আমাদের খুব দরকার হবে। শুধু দরকার নয়, এসেনশিয়াল। কর্নেল তাহের গ্রুপের সঙ্গে গোপন নেগোসিয়েশন এবার কার উপরে? ফারুক বলেছেন এই ব্যাপারে তিনি জিয়া রহমানের সাথে কথা বলবেন। নূর, হুদা আর ডালিম সম্ভবত ক্যান্টনমেন্টে গেছেন তাদের কন্ট্যাক্ট গ্রুপের সাথে আলোচনা করতে। কে কে তুমি? আমি কুলসুম চাচা। ও তুমি? আমি তো চমকে গিয়েছিলাম এত রাত তোমাকে দেখে। কি খবর? মেম সাহেব এসেছেন। মেম সাহেব? ও মেম সাহেব, তা তিনি কোথায়? গাড়ি থেকে নেমে বারান্দায় বসেছে। ছি ছি ছি, বারান্দায় বসবেন কেন? শিগগির নিয়ে এসো। জি চাচা। মোস্তাক ভাই, এই প্রায় দেখি ওই সাদা মেম সাহেব ঠিক আমাদের সিক্রেট মিটিং এর সময় এসে হাজির হন। ইনি কে? তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। না না, ভয়ের কথা বলছি না। আমি ভেবেছিলাম কোনো মিশনারি খ্রিস্টান সন্ন্যাসিনী আপনাকে মাঝে মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্য জোগাতে আসেন। মুয়াজ্জেম, তুমিও তাহের ঠাকুরের মতো মস্করা করতে শুরু করলে। আজই টের পাবে এই সাদা মেম সাহেবকে। উনি এতদিন ছদ্মবেশে তোমাদের কতটা বিশ্বাস করা যায় তাই পরীক্ষা করছেন। আজ তিনি নিশ্চিত হয়েছেন, সুতরাং তিনি আজ তোমাদের সামনে নিঃসংকোচে আত্মপ্রকাশ করবেন। আমি বোধহয় একটু অনুমান করতে পারি এই ভদ্রলোককে। ভদ্রলোক? ভদ্র মহিলা নন? Good evening, গুড ইভিনিং মিস্টার অ্যাম্বাসেডর। Mr. Kundkar. My God. His Excellency, the American Ambassador, Mr. Boster. Yes. Mr. Boster, your humble friend. গুড ইভিনিং। Good evening. গুড ইভিনিং। Good evening. Good evening, Good Your evening Excellency. and good evening. Please be seated. Thank you. Well, you see, the great mission that you couldn't achieve in Calcutta in 1971, I hope, and my government hopes, that you will achieve it in 1975. What was our great mission in 1971, Mr. Ambassador? The true independence of Bangladesh, and not to make it a puppet of India, a satellite of Soviet Union, a poor socialist country of East Europe. I'm sure Bangladesh will gain true independence in Southeast Asia like Philippines or Thailand. And it will be a great country that will follow a free market economy and a democratic way of life. The United States will offer all kinds of economic help to build up your military. Our country is your greatest friend and ally. Hooray! মুস্তাক ভাই, হুইস্কির ব্যবস্থা থাকলে সাহেবের মনোরঞ্জনের ব্যবস্থা করুন যে। ভাইয়ের সাহেবকে কথা বলতে দাও প্লিজ। Well, you see,
Sheikh Mujib is not our enemy. But I'm afraid he is leading the country towards a totalitarian system which is not accepted. He is sending jute to Monster Castro, ignoring American embargo, doing trade with the communist countries of East Europe. Cannot be accepted. He is leading the country towards total destruction. I want you to come forward and save your country. And I'm there to help you. Thanks. Many thanks, Mr. Ambassador. We are making all our preparation and waiting for a green signal from... I know. That, I hope, will come very soon from Pentagon. ইতিহাসের কি বিচিত্র পুনরাবৃত্তি। ইতিহাসে পড়েছি 200 বছর আগে এই আগা মুসলিমের এক বাড়িতে গোপন বৈঠকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করা হয়েছিল। আজ সেই একই এলাকায় আমরা এক হয়েছি আর এক ষড়যন্ত্রের খেলায়। তাহের, তোমার এই প্রলাপ বন্ধ করবে? আমরা কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি না। প্রলাপ নয় মোস্তাক ভাই, ইতিহাস বিশ্লেষণ। আমি সাংবাদিক ছিলাম কিনা তাই ব্যাখ্যা বিশ্লেষণ একটু বেশি ভালোবাসি। ঠাকুর, তোমার হঠাৎ এমন ইতিহাস প্রীতি বেড়ে গেল কেন? ইতিহাস বলে 200 বছর আগে লর্ড ক্লাইভ নারী বেশে পালকিতে চেপে মুর্শিদাবাদের মীর জাফরের গোপন বৈঠকে যেতেন। আজ আমেরিকান রাষ্ট্রদূত বোস্টার এসেছেন আমাদের বৈঠকে একই নারী বেশে। Well, Mr. Kantkar, what is he saying? I really can't follow. I don't understand. He is saying that he will sacrifice his life for betterment of relation between Bangladesh and America. No. I don't want his sacrifice. I want your cooperation. কে ওখানে? Be careful. আমি কুলসুম চাচা। তুমি কি করছিলে ওখানে? আর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আপনাদের যদি কিছু লাগে। না, আমাদের কিচ্ছু লাগবে না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কখনো ওখানে দাঁড়াবে না। জি চাচা। Well, who's she? A destitute girl. We call them Virangana. I see. Tortured, raped, and left alive by Pakistani army. Okay. Now working for us. That's all right, but can we trust her? I do not trust even my own daughter. However, we will be careful about her in future. Okay, gentlemen. Let us now discuss our future plan. I feel, I'm sure you will agree with me, that the most important part, the most important aspect is the true independence of Bangladesh. And there, I need your cooperation. Our country is there to help you in all possible ways. Are you with me? Yes. Yeah? Yes. Let's shake hands on that. Yes, Ambassador. Right. Yes, Mr. Kondakar, you agree with me? Now, the next part is the most tricky part. That is the elimination of your leader. Do you understand? Okay. Yes. You do? বঙ্গবন্ধুর এই সেই ৩২ নম্বরের বাড়ি। এই বাড়িতে বসেই বঙ্গবন্ধু তার সহকর্মী এবং ছাত্র ও যুবকর্মীদের নিয়ে বাংলাদেশ স্বাধীন করার পরিকল্পনা করেন। এই বাড়িতেই ১৯৭১ সালের ২৩শে মার্চ স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করেন তিনি। এই বাড়িতে বেগম মুজিব তার স্বামী সন্তান সহ আত্মবিসর্জন করেন। মা, মা, ও মা। ও হাসু, কখন আসলি? ঘরেও কি দিলাম, তুমি দেখলাই না। কি এত ভাবতেছো মা?
না তেমন কিছু না। তুমি আমার কাছে লুকাচ্ছ না? তোর কাছে বা কি লুকাবো? আমার জয় ভাইয়া কই? পুতুল শোনা? পুতুল ঘুমাচ্ছে আর জয় খেলছে। পুতুল এক লিপস্টিক রেখে আসছোস? না, রেহানা আছে। মা, তোমারও তো মন খারাপ কেন? আচ্ছা শোন, তুই আমার জয় ভাইয়া আর পুতুল সোনারে নিয়ে কদিন পর জার্মানি বেড়াতে যাবে গা, সঙ্গে আবার রেহানাও যাবে। আমার মন খারাপ হবে না? তোমার মন এত নরম না, এই জন্য তোমার মন খারাপ হয় নাই। আচ্ছা আমার নিয়ে তো ভাবিস না তো। আবার তুমি কথা ঘুরাচ্ছ। মা, তোমার কি হয়েছে? কইলাম তো কিছু হয় নাই। হয়েছে, তোমার আমি চিনি। কি চিনিস তুই আমারে? মা, তুমি তো কখনো এত ভেঙে পড়ো নাই। আব্বা এত বছর জেলে থাকলেন, আমরা ভাই বোনরা ছোট ছোট ছিলাম, আমাদের নিয়ে তুমি কি কষ্ট করছো। আইয়ুব খাঁ মোনায়েম খাঁ আমলে কত অত্যাচার গেছে তোমার উপর দিয়া, তখন তো তোমার এত ভাঙা পড়তে দেখি নাই মা। তখন মনে একটা শক্তি ছিল, আর এখন না, বাড়িটা অনেকদিন খালি থাকবো তো তাই। বাড়ি খালি হয় কেমনে? তোমার ঘরে এখন দুই বউ, সুলতানা আর রোজি, ওরা থাকতে তোমার ঘর খালি হয় কেমনে কও? আরে ওরা হলো ছেলের বউ, তোরা হলো আমার পেটের সন্তান। আবার তুমি কথা ঘুরাইতেছো। দাঁড়াও, এবার আমি রেহানারে ডাকবো। কেন কেন ওরা ডাকবি কেন? রেহানা আইসা তোমার পেটের কথা টাইনা বার করবে। না বাবা, দোষী মায়ের ডাকিস না। তাহলে আমারে কও, তোমার কি হয়েছে? তুই আর রেহানা কয়দিন পর বিদেশ যাবি, এই সময় তো ওই কথা কইতে চাই না আমি। তুমি কও মা। হাসু, আমার সাথে কদিন ধরে কেমন ডর ডর লাগে, যে ডর আমি কোনোদিন পাই নাই, এখন তাই পাইতেছি। কিসের ডর? জানি না, আমার জানি কেমন সবসময় বুকটা কাঁপে। বুক কাঁপে কেন মা? তোমার তো এখন দুঃখের দিন শেষ। আব্বা দেশের প্রেসিডেন্ট, কামাল জামাল দুইজনই সংসারী হয়েছে, তুমি জয় পুতুলের মুখ দেখছো, তোমার এখন কিসের দুঃখ, কিসের ভয়? কি জানি, জানি না, আমার খালি মনে হয় আমার দুঃখের দিনগুলি ভালো ছিল, তখন মনে একটা সাহস ছিল, শক্তি ছিল। এখন খালি ভয় লাগে। কেন? সেই শক্তি সাহস তোমার কই গেল? জানি না, তোর আব্বার জন্য ভয় আমার বুকটা কাঁপে। হাসু, আব্বার জন্যে? মা চুপ করে থাকো না, কও কি হয়েছে কও। হাসু, হাসু রে, আমি তো খুব খারাপ স্বপ্ন দেখছি মা। স্বপ্ন? কি স্বপ্ন দেখছো তুমি? আমি স্বপ্ন দেখছি বলতে আমার ডর লাগে। আমি স্বপ্ন দেখছি আমাদের এই 32 নম্বর রাস্তার বাড়িটা নাই। বাড়িটা নাই? তার বোতলে এখানে একটা বড় নদী হয়ে গেছে, বিশাল নদী, কোনো কুল কিনারা দেখা যায় না, নদীটা রক্তে। আমি তো আব্বারে খুঁজতে লাগছি, তিনি কোথাও নাই। মা স্বপ্ন স্বপ্নই, স্বপ্ন দেখে কেউ ভয় পায় নাকি? আমি পাইছি, আমি পাইছি। মা এই স্বপ্নের কথা আব্বারে কও নাই তো? না, স্বপ্নের কথা মনে হইলে আমার বুকটা খালি দূর দূর করে। হাসু, হাসু, আমার খালি মনে হয় তোদের সঙ্গে আমার যদি আর দেখা না হয়। কি কও তুমি এসব মা? এসব তুমি কি কও মা? আমার সাথে তোরা যাবি না, কো আমার সাথে তোরা যাবি না। তোমার সাইডে আমরা কোথাও যাবো না মা, তোমার সাইডে আমরা কোথায় যাবো কও তো তুমি? আমরা কোথাও যাবো না। হাসু, হাসু মা। আসো, আমি যাই, আমার বেলা কাজ পড়ে আছে। আব্বা
আপনি এত সকালবেলায় বাইরে যাচ্ছেন? হ্যাঁ রে মা। এইভাবে? শোন, আজকে ডিস্ট্রিক্ট গভর্নরদের একটা মিটিং ডাকছি কোনো ভবনে। সিস্টেম যখন একটা করছি তাহলে খাড়া করাইতে হবে না। কিন্তু আপনি এইভাবে বাইরে যাবেন কেন? কি হয়েছে? আমার কাপড় চোপড় ময়লা নাকি? আমি কাপড় চোপড়ের কথা বলতেছি না, আপনার পায়ের নখের দিকে তাকায় দেখেন, কি বিশ্রী রকমের বড় হয়েছে। আমার পায়ের নখ তো তুই কেটে দিস। আপনি একটু বসেন, আমি আসতেছি। বুঝলি হাসু, আমি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জেলে বন্দী ছিলাম তখন আমার হাত পায়ের নখ বড় হয়ে গেছিল। একদিন মিয়াওয়ালি জেলের সুপার এসে আমারে বলেন, শেখ সাহেব আপনার হাত পায়ের নখ বড় হয়ে গেছে, কাটবেন না, একটা বারবার পাঠাই দিই। আপনি তারা কি বললেন? আমি বললাম, এসপি সাহেব আমার হাত পায়ের নখ কেটে দেয় আমার বড় মেয়ে হাসু, আমি দেশে ফিরেই নখ কাটবো, আমার হাসুর কাছেই কাটবো। আব্বা, আপনি কি তখন ভাবতে পারতেন দেশে ফিরতে পারবেন? হাসু, সেই দুঃসময়ে চারিদিকের কোনো খবরই যখন আমাকে দেওয়া হতো না, তখন আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন আমি দেশে ফিরবই। যদি আমার মৃত্যু হয় তাহলে বাংলার মাটিতেই হবে আমার শেষ আশ্রয়। আব্বা, দেশটারে ভালোবাসিস মা, দেশও তোরে ভালোবাসবে। আমি তো এই দেশটাকে খুব ভালোবাসি আব্বা। জানি তো, তুই শেখ মুজিবের মেয়ে না। শোন, আমার সত্যি সত্যি তাড়া আছে, আমি তোর কথা দিচ্ছি, আমি ফিরে এসে তোর কাছে নখ কাটবো, ঠিক আছে? ঠিক তো। কি আপনি এখনো বসে আছেন? এই না আপনার এত তাড়া? হাসু, তোর মার কি হয়েছে বলতো? কদিন ধরে দেখতেছি তার মন খারাপ, মাঝে মাঝে কান্দে। কি হয়েছে বলতে পারবি? কেন পারবো না, আম্মা আপনার নিয়ে চিন্তা করে। আমার নিয়ে চিন্তা করে? আমি আরো ভাবলাম তার ডায়াবেটিসটা বাড়ছে, এই জন্য বোধহয় কাহিল হয়ে পড়ছে। লন্ডন থেকে চিকিৎসা করে আনলাম, কোনো লাভ হলো না। না আব্বা, মা আপনার শরীর নিয়ে শুধু চিন্তা করেন। আমার নিয়ে তার আবার কি চিন্তা বল? দেশটা এখন স্বাধীন। হাসু, তোর মা পাশে ছিল বলেই আমি সারা জীবন বাংলাদেশের মুক্তির জন্য সংগ্রাম করতে পারছি, যুদ্ধ করতে পারছি। তোর মাই হইতেছেন আমার প্রেরণা, আমার শক্তি। উনি এখন আমার নিয়ে চিন্তা করবেন কেন? দেশ স্বাধীন হয়েছে আব্বা, কিন্তু মার ধারণা তাতে আপনার শত্রুর সংখ্যা বাড়ছে, তারা যে কোনো সময় আঘাত হানতে পারে। তোর মা একেবারে ভুল কথা বলে নাই রে। ওরা আমার আর সময় দিতে চায় না। ওরা কারা? বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা। তারা জানে শেখ মুজিব যদি দেশ গড়ার জন্য সময় পায় তাহলে তাদের ষড়যন্ত্র আর সফল হবে না। কি চায়? ওরা চায় আমারে হত্যা অথবা উৎখাত কইরা দেশটারে নামে স্বাধীন রেখা আবার পাকিস্তানের কলোনি বানাইতে। ওদের ঠেকাবেন কি করে? আমি ওদের সে সময় দেব না রে মা। সেই জন্য তো নতুন সিস্টেম প্রবর্তন করেছি। ওরা বলছে শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করছে, কিন্তু